হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু রফিক ভিডিও ডায়েরি। দেখছেন রফিক ভিডিও ডায়েরির পার্ট 48। হ্যাঁ, রফিক ভিডিও ডায়েরি অর্থাৎ ব্লগের 48 পার্টে সবাইকে স্বাগতম। দেখতে দেখতে আমার 48টি পার্ট হয়ে গেল আজকে দিয়ে। তো আশা করি আপনারা ভালো আছেন। গতকালকের ভিডিও ডিসক্রিপশন এখন দিতে পারিনি, আজকে একটু কিছুক্ষণের মধ্যে দিয়ে দিব এবং শেয়ারও দিব। আমার ভিডিওগুলো অনেক বড় হয়ে যাচ্ছে, গতকালকেরটাও মোর দ্যান 15 মিনিট, 15 মিনিটের বেশি ছিল বলে আপলোড করতে দেখাচ্ছে আমি যেই ইন্টারনেট স্পিড ইউজ করি 1 Mbps, 8 ঘন্টা লাগে এইটুকু আপলোড করতে একটা মোর দেন 1 GB ডাটা। সো এটা একটা ডিফিকাল্ট একটা বিষয় হয়ে যাচ্ছে। যদি আমি এটা ডাটা মোডে থাকতাম সেক্ষেত্রে তো আমার জন্য এটা অনেক ডিফিকাল্ট, প্রতিদিন আমার 1-1.5 GB ডাটা খরচ হতো। যাই হোক, তো আমি চেষ্টা করবো ভিডিওগুলো কমপ্রেস করার জন্য, না হলে একটু ছোটো করবো। আর যদি এখন যেহেতু আমি ব্রডব্যান্ড ইউজ করছি, সো এটা কোনো সমস্যা নয়, জাস্ট একটু সময়টা বেশি লাগছে। এই জন্য আমি গতকালকে ভিডিওটার আমি ডিটেলটা এখনও দিতে পারিনি, ট্যাগও করিনি, কোনো কিছু, জাস্ট আপলোড করেছি। তো আশা করি দিয়ে দিব। যাই হোক, আপনারা ভালো আছেন আশা করি। আজকে 17 ফেব্রুয়ারি 2017, 17 ফেব্রুয়ারি 2017, সেই সাথে 5 ফাল্গুন 1423 এবং 20 জমাদিউল আওয়াল 1438, এই ছিল আজকের তারিখ। আজকের দিনটা অনেক গুরুত্বপূর্ণ সবগুলো ক্ষেত্রেই। উইকিপিডিয়া তাই বলছি, উইকিপিডিয়াতে অনেকগুলো ঘটনার সাক্ষী আজকের দিন। 334 খ্রিস্টাব্দে রোমান সম্রাট জোভিয়ানের মৃত্যু, 1600 দার্শনিক ব্রুনোকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয় 1600 খ্রিস্টাব্দে, এটা ঘটনা। 1854 যুক্তরাজ্য কর্তৃক অরেঞ্জ ফ্রি স্টেটের স্বীকৃতি প্রদান। 1865 আমেরিকান গৃহযুদ্ধ, কলম্বিয়াকে ফলে কলম্বিয়া আগুনে পুড়ে যায়, কলম্বিয়াকে আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয় 1865 সাল এই দিনে। 1871 ফরাসি পার্সিয়ান যুদ্ধ। 1919 বলশিকদের সাথে লড়াইয়ে ইউক্রেনীয় প্রজাতন্ত্র যুক্তরাষ্ট্রের কাছে আবেদন করা হয়। যাই হোক, 1933 নিউজউইক ম্যাগাজিন প্রথম প্রকাশিত হয়। নিউজউইক পত্রিকাটা আজকের দিনে প্রথম প্রকাশিত হয়েছে 1933 সালে। 1949 জেম ওয়েজম্যান ইসরায়েলের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন। 1949 সালে 1979 চীন ভিয়েতনাম যুদ্ধ শুরু হয়। 2008 কসোভো স্বাধীনতা ঘোষণা করে। কসোভো স্বাধীনতা ঘোষণা করে 2008, আমরা সেই খবরটা তখন পত্রিকায় আমি নিজেও পড়েছিলাম। কসোভো একটা নতুন স্বাধীন হওয়ার দেশ। তারপরে সম্ভবত একটি দেশ স্বাধীনতা ঘোষণা করেছে, কি একটা দেশ এই মুহূর্তে নাম মনে করতে পারছি না, মানে তার আগে সম্ভবত সেটা কসোভোই শেষ ছিল, তারপর আরেকটা হয়েছে। জন্ম অনেকগুলো মানুষের জন্ম আজকে। 1201 নাসিরউদ্দিন আল তুসি, পার্সিয়ান জ্যোতির্বিজ্ঞানী, জীববিজ্ঞানী, ধর্মতত্ত্ববিদ। রোনাল্ড শিফার, আলবার্ট 1990। 1848 আলবার্ট গুস্তাভ ডালমান, সুইডিশ জল্লাদ, ওনার নামও আছে। জল্লাদরা বিখ্যাত হয়, ক্যান ইউ ইমাজিন ইট। আচ্ছা, 1653 আর্কেঞ্জেলা কোরুল্লি। তারপর 1754 নিকোলাস বার্ডিন, ফরাসি ফটোগ্রাফার। আচ্ছা, এছাড়া 1917 আব্দুল রহমান বাদুই, মিশরীয় দার্শনিক কবি। 1951 রশিদ মিনহাজ। 1963 মাইকেল জর্ডান, আমেরিকার বাস্কেটবল খেলোয়াড় অভিনেতা। মাইকেল জর্ডান উনি একজন বিখ্যাত বাস্কেটবল খেলোয়াড় এবং অভিনেতা, ওনার জন্ম এই দিনে। 1987 অসীম ত্রিবেদী, ভারতীয় কার্টুনিস্ট, ওনার জন্ম আজকে। বিখ্যাত বাংলাদেশে কারো জন্মদিন নাই, যেটা উইকিপিডিয়া যেটা বলছে। মারা গেছে কে কে সেটা একটু দেখে নেব। আচ্ছা, 334 খ্রিস্টাব্দে রোমান সম্রাট জোভিয়ান। 1339 অস্ট্রিয়ার ডিউক অটো, জন্ম 1301। আচ্ছা, 1659 আবেল সোবিয়ান। 1856 হেনরিক হাইন। 1912 এডগার ইভান্স, নাবিক এবং অভিযাত্রী। 1988 কার্পুরি ঠাকুর, ভারতীয় রাজনীতিবিদ। 2016 মোহাম্মদ হাসনাইন হাইকল, মিশরের সাংবাদিক। এবং 2008 সালে মারা যান বাংলাদেশের অন্যতম একটা বাংলা সিনেমার জনপ্রিয় নায়ক মান্না। নায়ক মান্নাকে নিয়ে অনেক কিছু বলার আছে, যেগুলো আপনারা নিজেরাও জানেন। সে অনেক বিখ্যাত একজন নায়ক ছিল বাংলাদেশের সিনেমাটা। যখন সালমান শাহ আর কি মারা যাওয়ার পর বাংলা সিনেমা একটা কামব্যাক করা যে মুহূর্তটা ছিল, সেই সময় তাদের মধ্যে যারা কামব্যাক করিয়েছিল তাদের মধ্যে মান্না অন্যতম একজন নায়ক। তার অনেকগুলো বিখ্যাত সিনেমা আছে, আপনারা জানেন। মান্না অনেক জনপ্রিয় ছিল এবং নায়ক হিসেবে সে অনেক জনপ্রিয় ছিল। তা প্রচুর সিনেমা সে করেছে। তারপর সেই 2008 সালে এই দিনে সে হঠাৎ করেই মারা যায় আর কি, সম্ভবত ইউনাইটেড হসপিটালে সে মারা যায়। তারপর মান্না নামে সম্ভবত একটা মান্না নামে একটা ফ্লোর আছে এফডিসিতে, বাট দ্য ফ্লোর, যতদূর আমার স্মৃতি থেকে বলছি। তো মান্না মতো বাংলাদেশের জনপ্রিয় নায়ক এই দিনে মারা যায়। মান্না সম্ভবত মারা যাওয়ার আগে তার শেষ ছবিতে জেমসকে দিয়ে একটা গান করায়, যে গানটা পরে অনেক বিখ্যাত হয়ে যায় আর কি। তো এই গানটা মান্না বেঁচে থাকতে রেকর্ডিং করিয়েছিল জেমসকে দিয়ে। গানটাও অনেক, এই মুহূর্তে আমি নাম মনে করতে পারছি না গানটার। তো যাই হোক, চলে যাবো আজকে ডেইলি খবর জীবন। একটা জিনিস মনে আমি বাদ দিলাম, সেটা হচ্ছে যে হ্যাঁ, আমি এটা বাদ দিয়েছি। আজকে বাংলাদেশের বিখ্যাত বাংলা কবি জীবনানন্দ দাশের জন্মদিন।
জীবনানন্দ দাশ ওনার সম্বন্ধে নতুন করে বলার কিছু নেই। উনি একজন বিখ্যাত কবি ছিলেন যার জন্ম হয়েছিল বরিশালে। যদিও উনি বরিশালে খুব বেশি দিন উনি কলকাতায় বেশি থাকতে পছন্দ করতেন, কলকাতায় সর্বশেষ স্থায়ী হয়ে যান। তো ওনার বিখ্যাত কবিতা হচ্ছে বনলতা সেন। বনলতা সেন কবিতা পড়েনি বা এটা সম্বন্ধে জানা না এমন বাংলাদেশে খুব পাওয়া দুষ্কর। একেবারে বর্তমানের এই কার্টুন জেনারেশন বাদ দিয়ে তার আগের জেনারেশন সবাই বনলতা সেন সম্বন্ধে পড়েছে এবং জানে। তার সবচেয়ে বড় যেটা ডায়লগ বনলতা সেনের আমার দুইটা লাইন যেটা আমার সবসময় আমি নিজে মনে করি আর কি, থাকে শুধু অন্ধকার মুখোমুখি বসিবার বনলতা সেন। এই ডায়লগটা আমি সবসময় নিজে বলি, অনেক সময় এটাকে মিমিক করেও বলি। তো আমার কাছে এই প্রিয় এই চরণটা আর কি লাইনের। কিন্তু বনলতা সেন অনেক বিখ্যাত একটা কবিতা এবং জীবনানন্দ দাশের। জীবনানন্দ দাশ সম্বন্ধে একটু যদি আমি পড়তে যাই সেক্ষেত্রে অনেক কিছুই আছে। ওনার জন্ম আজকের এই দিনে ফেব্রুয়ারি 17 এবং মারা যান উনি 1954 খ্রিস্টাব্দে আর কি। আধুনিক বাংলা কবি এবং লেখক, প্রাবন্ধিক এবং অধ্যাপক ছিলেন। তিনি বাংলা ভাষার শুদ্ধতম কবি বলে তাকে আখ্যায়িত করা হয়। তারপর উনি বেশিরভাগ সময় কেটেছে কলকাতায়, যদি ওনার বরিশালে ওনার জন্ম ছিল। তো উনি ওনার বাবা একজন কলেজ শিক্ষক ছিলেন। ওনার আরেকটা বিখ্যাত কথা আছে, ওনার মা কুসুম কুমারী দাস ছিলেন গৃহস্থ, তিনি কবিতা লিখতেন। তার সবচেয়ে বিখ্যাত একটা কবিতা হচ্ছে জীবনানন্দ দাশের মায়ের লেখা কবিতা, সেটা হচ্ছে যে আদর্শ ছেলে আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। যেটা নিয়ে এবার প্রাইমারি বইয়ে প্রচুর ভুলভালভাবে এই কবিতাটা উপস্থাপন করা হয়, যেটা নিয়ে অনেক লেখালেখি হয় পত্রিকায় বা মিডিয়াতে। এটা নিয়ে অনেক লেখালেখি হয়, যার কারণে অনেক সংশ্লিষ্টদের শাস্তিও হয়েছে আমি যতটুকু জানি আর কি। তো সেই কবিতাটা কিন্তু জীবনানন্দ দাশের মায়ের লেখা, কুসুম কুমারী দাস। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। এটা জীবনানন্দ দাশের মা লিখে গিয়েছিলেন। আপনি চিন্তা করেন যে কবিতাটা এখন ক্লাস 1-এ পড়ানো হয়, ক্লাস থ্রিতে এখনো পড়ানো হয়, যেটা অনেক ভুলভালভাবে এবার প্রাইমারি বইতে উপস্থাপন করা হয়েছিল। যাই হোক, আমরা আজকে কারেন্ট নিউজে চলে যাব। বাংলা নিউজটা দেখবো। বাংলা নিউজ একটা ইম্পর্টেন্ট খবর আমি দেখলাম, যদিও আমি যখন মাউস নিয়ে যাই তখন এগুলো সব গায়েব হয়ে যায়। বাংলা নিউজ এখন আমি দেখতেই পাচ্ছি না। যাক, চলে এসছে বাংলা নিউজ। বাংলাদেশের সর্বোচ্চ যে শৃঙ্গ, এটা নিয়ে একটা নিউজ আছে যেটা আজকে, তাজিং ডং নয়, দেশের সর্বোচ্চ চূড়া হচ্ছে তলাংময়। আপনারা জানেন, আমরা এতদিন পর্যন্ত পড়ে এসেছি বা জানি, আমরা লিখে এসেছি যে তাজিং ডং হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ। কিন্তু এবার এটা গবেষকরা, চিটাগং ইউনিভার্সিটির যারা সমুদ্র বিজ্ঞান নিয়ে গবেষণা করেন, তারা এটা বের করেছেন যে তাজিং ডং নয়, তালংময় হচ্ছে বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা এর আগে সম্ভবত 19 নম্বরে না কত নাম্বার সিরিয়ালে ছিল, যেটা ওটাকেই সর্বোচ্চ শৃঙ্গ হিসেবে উল্লেখ করা হয়েছে। এটা একটা ইম্পর্টেন্ট খবর। প্রধানমন্ত্রী গিয়েছেন জার্মানিতে এবং উনি জার্মানিতে পৌঁছেছেন। আমার ছবিতে শাওন নামে কোনো চরিত্র নেই, ফারুকি। আবার শাওন বলেছে সেন্সর বোর্ডের উপর আমার আস্থা রয়েছে। শাওন এবং ফারুকি দুজনের পত্রিকায় লেখালেখি হচ্ছে, ঠেলাঠেলি হচ্ছে, এটাকে মার্কেটিং করা হচ্ছে। কারণ ফারুক একটা সিনেমা তৈরি করেছে, যেটা ইরফান খান, ভারতের মুম্বাইয়ের অভিনেতা, অনেক বিখ্যাত হলিউডে অভিনয় করেন উনি, ওনাকে দিয়ে সিনেমাটা করানো, ডুব সিনেমা। তো এটা নিয়ে শাওন বারবার অভিযোগ করছে। শাওন বিশ্বাস করে যে হুমায়ুন আহমেদ তার নিজস্ব সম্পত্তি ছিল, তার প্রত্যেকটা কথা এরকম বোঝায় আর কি। তো আবার সেদিকে ফারুকই বলেছে না, শাওন নামে কোনো চরিত্র তার এখানে নেই। আর এইগুলো এসব সে স্বীকারও করছে না যে হুমায়ুন আহমেদের চরিত্র নিয়ে, এটা কারণ সিনেমাটা আসলে এটা বোঝা যাবে আদৌ এটা কার চরিত্রের উপর আর যদিও এটা হুমায়ুন আহমেদ নামটা উল্লেখ না থাকে, তাহলে কোনো মধ্যে ধরার কোনো অপশন নেই যে এটা আসলে কার জীবনের উপর ভিত্তি করে। এরকম ঘটনা মানুষের জীবনে অনেকই আছে। সো এটা আমার মনে হয় না কোনো দিক দিয়ে শাওন জিততে পারবে বলে আমার মনে হয়। এবং সবাই যেটা বলছে শাওন আসলে এটা শাওনের শুধুমাত্র স্ট্যান্ডবাজি, সে হুমায়ুন আহমেদের এগুলো বিক্রি করে খাচ্ছে, এটা বিভিন্ন ফেসবুকে বিভিন্ন জায়গায় লিখে হয়। এখন আমি এরকম দেখলাম আর কি, সবাই এটাই বিশ্বাস করে। আমি এখন আপনাকে দেখাতে পারবো, আমি পড়েছি যে মানুষ এইভাবে লিখছে ফেসবুকে যে শাওন শুধুমাত্র স্ট্যান্ডবাজি করছে, আর কিচ্ছু না, সে হুমায়ুন আহমেদকে বিক্রি করে খাচ্ছে, এইটুকু। যাই হোক, আর অন্যান্য নিউজে চলে যাই আমরা। ট্রাম্প কাকু নিয়ে কি নিউজ আছে? ট্রাম্পের সঙ্গে লুকোছাপা করছেন গোয়েন্দারা। ট্রাম্প কাকুকে নিয়ে নিউজ থাকবে, এটা কি হয় নাকি? গোয়েন্দারা তাকে নিয়ে লুকোচুরি খেলছে, লুকোচুরি। নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে গোয়েন্দারা তাকে সঠিক নিউজ দিচ্ছে না। তো ট্রাম্পের ছবিটা দেওয়া আছে, খুব মন খারাপ এরকম করে আছে ট্রাম্প আর কি।
আজকে অন্য পত্রিকায় চলে যাবে। প্রথম আলোতে এক ঝলক দেখে নেব। প্রথম আলোতে বেশ কিছু নিউজ রয়েছে যেগুলো বলার মতো। রডের বদলে বাঁশ দিয়ে শাস্তি নামমাত্র। আপনারা জানেন বেশ কয়েকটা পত্রিকায় এর আগে নিউজ দেখেছিলেন, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান যখন তৈরি করা হচ্ছে সেখানে রডের বদলে বাঁশ দেওয়া হচ্ছে, রেল লাইনে বাঁশ দেওয়া হচ্ছে, কয়েকটা জায়গায় রাস্তার মধ্যে বাঁশ দেওয়া হচ্ছে। তো তাদের শাস্তি কিন্তু, তারা রডের বদলে বাঁশ দিয়ে তারা এইসব বিল্ডিংগুলো করছে যেগুলো অনেক কতটা ভয়ঙ্কর এবং যেগুলো যে কোনো মুহূর্তে এটা ঝুঁকিপূর্ণ, মানে ভেঙে পড়তে পারে, অসংখ্য মানুষ মারা যেতে পারে, কিন্তু তাদের শাস্তি হচ্ছে খুব নামমাত্র। এগুলো কারা করছে, কিভাবে করছে, এটা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। নতুন করে বলার কোনো দরকার আছে বলে আমি মনে করি না। পিএসএল এর তামিমের সুপার সূচনা। আচ্ছা, শিশুকে সেতুর উপর থেকে ছুঁড়ে ফেলে স্ত্রীকে চুবিয়ে হত্যা, মারাত্মক অবস্থা। কিশোরগঞ্জের পাকুন দিয়ে ঘটনা ঘটেছে। তার 2 মাস বয়সী সন্তানকে সেতুর উপর থেকে ফেলে স্ত্রীকে চুবিয়ে হত্যা করেছে তার হাজবেন্ড। প্রত্যেক দিন এরকম একটা ভয়ঙ্কর নিউজ আমাদেরকে পড়তে হয়। আমরা আসলে কোথায় যাচ্ছি? এগুলো পড়তে কি ভালো লাগে? পানির নিচে অষ্টম মহাদেশ জিল্যান্ডিয়া, এটা প্রশ্নবোধক চিহ্ন। আচ্ছা, 1,30,00,000 মা উপবৃত্তি পাবেন। মায়েদেরকে উপবৃত্তি দেওয়ার মনে একটা প্ল্যান করেছে সরকার। খারাপ না, এটা একটা গুড আইডিয়া। আইফোন নিয়ে একটা চমৎকার নিউজ আছে, এটা টেক নিউজ। তার টেক নিউজটা যাওয়ার আগে একটু অন্য নিউজগুলো সেরে নিই। যুক্তরাজ্যের অনুপ্রেরণা দায়ী বাংলাদেশি যারা আছে, এই টেক নিউজে চলে যাই। আইফোনে ভারতে যে তৈরি হচ্ছে, যে আইফোনটা আর কি, বেঙ্গালুরে যে এই ভারতের আইফোন তৈরি হবে, এটা বলা হচ্ছে 4 থেকে 5-6% দাম কম হতে পারে এরকম। তবে এটা আমরা সবাই যারা আইফোন ইউজ করে বা যারা আইফোন পছন্দ করেন তারা আশাবাদী, কারণ ভারতে তৈরি হলে এটা আসলে দাম একটু কমই পাওয়া যাবে। বাইরে থেকে এটা অফিসিয়ালি আসতে মোর দেন 30% উপরে অনেক ট্যাক্স ঘাট লাগে। বাংলাদেশে যদি ভারতে সেটা হয়, সেটা একটু কম লাগবে হয়তো আশা করি, বা মানুষ ইচ্ছে ভারতে গেলে হাতে করে কিনে নিয়ে আসতে পারে, সেক্ষেত্রে তাদের জন্য সাশ্রয়ী হবে আমি মনে করি। আর ভারত অ্যাপেল ওরা চাচ্ছে যে ওরা সাউথ এশিয়াকে, ওরা এশিয়াকে ওরা টার্গেট করছে, কারণ ওরা এশিয়ার কাছে খুব বেশি ওরা আসার সুযোগ পাচ্ছে না। কারণ সস্তা ফোনের কাছে এশিয়ার লোকজন একটু ডুয়েল সিম, সস্তা ফোন এগুলোর দিকে ঝুঁকছে। সো তারাও চাচ্ছে যে তাদের এশিয়া মার্কেটে তারা যদি দখল করতে পারে একটু কম দাম দিয়ে, সেক্ষেত্রে তারা ভালো একটা জনপ্রিয়তা পাবে, মার্কেট করতে পারবে। এবং ব্ল্যাকবেরিও তাদের নতুন, তারা যেহেতু এখন অ্যান্ড্রয়েড করছে, ব্ল্যাকবেরিকে নিয়ে যেটা নিউজ আসে হচ্ছে যে পরিকল্পনা বাংলাদেশকে রেখেছে ব্ল্যাকবেরিও তাদের পরিকল্পনার মধ্যে বাংলাদেশকে রেখেছে। সেটা এশিয়া, সাউথ এশিয়ার এইসব দেশগুলো, নেপাল টেপাল এইসব যারা আছে, এবং তার মধ্যে বাংলাদেশও তাদের একটা আছে, কারণ একসময় ব্ল্যাকবেরি বাংলাদেশে অনেক চলত, অনেক জনপ্রিয় ছিল। আচ্ছা, এই ছিল। আমরা চলে যাবো বিবিসির জায়গায় একটু আবার ট্রাম্পকে নিয়ে নিউজ, বা বিডি প্রতিদিন, বাংলাদেশ প্রতিদিনে। এবার আইন মেনে নিষেধাজ্ঞা জারির পরিকল্পনা ট্রাম্প। আবারও ট্রাম্প আইন মেনে নিষেধাজ্ঞা করবে, এটা তার প্ল্যান। ওর কাজ হচ্ছে এরকম সবসময় একটা বিতর্কিত বিষয় তৈরি করা। অনেক মানুষ আছে যারা এগুলো পছন্দ করে। আর কি কি নিউজ রয়েছে বাংলাদেশ প্রতিদিনে? নির্বাচন প্রতিহত করার ক্ষমতা বিএনপির নেই বলেছেন কাদের, যোগাযোগ মন্ত্রী। শিক্ষাক্ষেত্রে মেয়েরা এগিয়ে যাচ্ছে, সত্য কথা। শিক্ষাক্ষেত্রে অবশ্যই মেয়েরা এগিয়ে যাচ্ছে। মানব শূন্য হয়ে পড়েছে লামার 9 মুখ। সারা দেশে 1,30,00,000 মাকে উপবৃত্তি দেওয়া হবে, যেটা আমি আগেও বলেছি। আচ্ছা, আর আর বাংলাদেশ প্রতিদিনে উল্লেখযোগ্য কোনো খবর আছে কিনা? শাহরুখকে টেক্কা দিবেন বিরাট কোহলি। জাতীয় বিশ্ববিদ্যালয় প্রক্টরের 2 কর্মকর্তার মুক্তি আছে। আমি আজকে যেটা দেখলাম, ঢাকার বেশ কয়েকটি বড় বড় কলেজ ঢাকা ইউনিভার্সিটির অধীনে চলে গিয়েছে। এটা একটা অনেক ভালো কলেজ। ইডেন কলেজ, তারপর আরও কি যেগুলো আছে যেমন বাংলা কলেজ, এইসব কলেজ ঢাকা ইউনিভার্সিটির অধীনে চলে গিয়েছে। তারা ঢাকা ইউনিভার্সিটি থেকে সনদটা পাবে। আমরা যদি এই সুযোগটা পেতাম তো আমরা নিজেদেরকে অনেক ভাগ্যবান মনে করতাম। আমরা তো দুর্ভাগ্য। পাকিস্তানি অভিনেত্রীর অপমানের শিকার সালমান, ভিডিও সহ। সালমান খানকে নিয়ে লেখা ভিডিও সহ। ভিডিওতে দেখতে এত সময় নেই, বিবিসি বাংলায় চলে যাই। কলকাতার মসজিদ রাজনীতি, মদ ইমামকে সতর্কবাণী। কলকাতা শাহী মসজিদ ইমাম রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করা হয়েছে। খারাপ না, মসজিদের রাজনৈতিক বক্তব্য দেওয়ার কোনো মানে হয় না আমি বলে মনে করি। মানে হয়, কোনো দরকার নেই মসজিদ রাজনৈতিক বক্তব্য তারা কেন দেবে? কিছু রোহিঙ্গাকে ইউরোপ আমেরিকা পাঠানোর চেষ্টা, জাতিসংঘ চেষ্টা করছে 1,000 খানিক রোহিঙ্গাকে ইউরোপ আমেরিকা পাঠানোর জন্য। যারা অসুস্থ, যাদের চিকিৎসা দরকার, অথবা যাদের এক্সিস্টিং আত্মীয় স্বজন ওখানে আছে, তাদেরকে পাঠানো হবে, এরকম তারা পরিকল্পনা করছে। এবং এর জন্য দরকার প্রথমে বাংলাদেশ সরকারের পারমিশন। তারা এটার জন্য চেষ্টা করছে। পাকিস্তানের জঙ্গি হামলার জবাব, সেনা অভিযানে 35 জন নিহত। সেনা অভিযানে আরো 35 জনকে সরকারি বাহিনী মেরে ফেলেছে। কারণ গতকালকে জঙ্গি হামলা হয়ে 50 জনের বেশি মারা যায় এবং 100 অধিক মানুষ আহত হয়। এটা একটা বিশেষ নিউজ ছিল। তো এই ছিল আজকের বিশেষ বিশেষ টপিকস। আপনারা দেখলেন রফিক ভিডিও ডায়েরি এবং আমার ব্লগের পার্ট 48। অনেক সময় হয়ে গেছে, প্রতিদিনই দেখাচ্ছে 15 মিনিট পার হয়ে যাচ্ছে, আর এটা একটা
বিরক্তিকর বিষয়, কারণ আপলোড করতে অনেক সময় লাগে, আপনাদের জন্য ধৈর্যচ্যুতি মানে কারণ হতে পারে। যাই হোক, আশা করি আপনারা ভালো আছেন এবং ভালো থাকবেন। কালকে আবার দেখা হবে। আপনারা দেখলেন রফিক ভিডিও ডায়েরি পার্ট 48, 48তম পার্ট দেখলেন। সবাইকে আবার স্বাগতম জানাচ্ছি। আশা করি ভালো আছেন এবং থাকবেন। সবাইকে ভালো রাখবেন। বাই বাই।